আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। সো ফাইনালি চলে আসলো যে ছেলেটা নির্দোষ গল্পের পার্ট 14। তো চলো ইয়ারফোন ইউজ করো অ্যান্ড গল্প এনজয় করো। সেদিন আমি জানতাম না মেহেরা কায়ানের মনে এমন একটি পরিকল্পনার জন্ম নিয়েছে, যে পরিকল্পনা খুব শীঘ্রই আমাকে আর সাজিদকে একই ছাদের নিচে নিয়ে দাঁড় করাবে। আমি আর আন্টি যখন ড্রয়িং রুমে ফিরে এলাম, তখন সবাই নিশ্চুপ হয়ে বসেছিল। কান্নার ভারে যেন পুরো ঘরটা স্তব্ধ হয়ে গিয়েছিল। আমাদের দেখে মেহেরা কায়ান নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। হালকা হাসি দিয়ে বললেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আগে সবাই ফ্রেশ হয়ে আসুন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। তিনি বাড়ির কাজের লোকদের ডেকে বললেন, সবার জন্য খাবার রেডি করো। কিন্তু মাহির আঙ্কেল ভদ্রভাবে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ম্যাডাম, আপনার এই আন্তরিকতার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আজ আমাদের কারো খাওয়ার মতো মানসিক অবস্থা নেই। ইলমা আন্টি চোখ মুছতে মুছতে বললেন, আজ যদি ছেলেটার সঙ্গে একবার দেখা হয়ে যেত, তাহলে হয়তো বুকের ভেতরটা একটু হালকা হতো। মেহেরা আন্টি ধীরে ধীরে এগিয়ে এসে ইলমা আন্টির হাত ধরলেন, বললেন, মন খারাপ করবেন না, সাজিদ দেশে আসলেই ওকে সব বুঝিয়ে বলবো, তখন আবার আপনারা চলে আসবেন। মাহির আঙ্কেল মাথা নিচু করে বললেন, ইনশাল্লাহ, সাজিদ ফিরে এলেই আমরা আবার আসবো। আজ তাহলে উঠি। রাহিল বিদায় নেওয়ার আগে একবার চারদিকে তাকালো, হয়তো মনে মনে ভাবছিল এই বাড়ির কোথাও যদি হঠাৎ ভাইয়াকে একবার দেখতে পেত, কিন্তু ভাগ্য আজ তাদের পক্ষে ছিল না। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মেহেরা আন্টির দিকে একবার তাকালাম। তিনি শুধু আশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়লেন। আমি বুঝে গেলাম তিনি আমার কথা ভুলে যাননি। বিদায় নেওয়ার সময় ইলমা আন্টি মেহেরা কায়ানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমার ছেলেটার খেয়াল রাখবেন। 4 বছর আগে আমরা বাবা মা হয়ে যা করতে পারিনি, আপনি সেটা করেছেন। মেহেরা কায়ানের নিজের চোখও ভিজে উঠল। তিনি শুধু বললেন, ও শুধু এখন আপনাদের ছেলে নয়, আমারও ছেলে। কথাটা শুনে উপস্থিত সবার চোখ আবার ভিজে উঠল। তারপর ধীরে ধীরে কায়ান ভিলা থেকে সবাই বের হয়ে গেল। আন্টি আমাকে তার কাছে রেখে দিলেন। গাড়িটা যখন বাড়ির গেট পেরিয়ে দূরে মিলিয়ে যাচ্ছিল, আন্টি বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব আস্তে করে বললেন, সাজিদ, এবার তোমার ভাঙা জীবনটা জোড়া লাগানোর সময় এসেছে, আর সেই কাজটা আমি নিজেই করব। মেহেরা আন্টির কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। চোখের পানি মুছতে মুছতে বললাম, আন্টি, কিন্তু কিভাবে? আন্টি মৃদু হেসে আমার মাথায় হাত রাখলেন, বললেন, তুমি একটু ধৈর্য ধরো মা, বাকি কাজটা আমি সামলে নিব। মেহেরা আন্টি এবার সোফায় বসে ধীরে ধীরে বললেন, শোনো মা, সাজিদ এখনো জানেন না আমি তোমাদের অতীতের সম্পর্কে সবকিছু জেনে গেছি, আর আমি চাইও না এখনই সেটা জানুক। আমি অবাক হয়ে বললাম, তাহলে? তিনি শান্ত গলায় বললেন, আজ থেকে তুমি আমার এক বান্ধবীর মেয়ে। আমি অবাক হলাম। আন্টি বললেন, সবাইকে এটাই বলবো, অনেকদিন ধরে আমি একা থাকি, তাই তুমি আমার দেখাশোনা করার জন্য আমার সাথেই থাকবে। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, হ্যাঁ, আর কয়েকদিন পরেই তোমাকে আমাদের কোম্পানিতে চাকরি দিয়ে দিব, তাহলে তুমি সারাক্ষণ সাজিদের আশেপাশেই থাকতে পারবে। আমার চোখ আবারও ভেজে উঠল। আমি কাপা গলায় বললাম, আন্টি, আন্টি, আপনি আমার জন্য এত কিছু করবেন? মেহেরা কায়ান মুচকে হেসে বললেন, আমি তোমার জন্য করছি না মা, আমি আমার ছেলেটার জন্য করছি। আমি চাই না ও সারা জীবন অভিমান নিয়ে বেঁচে থাকুক। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। বললাম, ধন্যবাদ আন্টি, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন আপনার বিশ্বাস ভাঙবো না। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন কান্না থামাও মা, তোমার আসল পরীক্ষা এখনো শুরু হয়নি। তারপর দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেল। সাজিদ তখনও দেশের বাইরে প্রকল্পের জন্য এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াচ্ছে। প্রতিদিনই ফোনে আন্টির খবর নিত। একদিন ভিডিও কলে বলল, আন্টি, আর কয়েকদিনের কাজ বাকি। আন্টি বলল, আন্টি বললি, মা বললি না? তারপর সাজিদ বলল, আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে মা, আর হবে না। আন্টি স্বাভাবিক গলায় বললেন, বাবা, কাজ শেষ হলেই চলে আয়, তোকে ছাড়া বাড়িটা একদম ফাঁকা লাগছে। আর হ্যাঁ, তোকে একটা কথা বলা হয়নি, আমার এক বান্ধবীর মেয়ে এসেছে, ও এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে, ওকে আমাদের কোম্পানিতে একটা চাকরি দিতে হবে। সাজিদ হেসে বলল, আপনি যাকে যোগ্য মনে করবেন তাকেই নিয়োগ দিন। আন্টি মুচকি হেসে বলল, না বাবা, তুই ফিরলে তোকে দিয়ে সব করাবো, এখন তো তুই কোম্পানির সব, তাড়াতাড়ি বাসায় ফিরে আয়। সাজিদ বলল, ওকে, কিন্তু সে তখনও জানতো না যে বাড়িতে ফিরে আসার জন্য সে দিন গুনছে, সেই বাড়িতেই তার অতীত নিঃশব্দে তার জন্য অপেক্ষা করছে। আর আমি প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতাম কখন সাজিদ আসবে। কিন্তু আমি তখনও জানতাম না সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আনন্দের হবে, আবার সবচেয়ে ভয়ঙ্করও। গাইস, এখন আবার সাজিদের মুখে গল্প শুনবা। প্রায় 1 মাসের বিদেশ সফর শেষ করে অবশেষে দেশে ফিরলাম। প্লেনের জানালার পাশে বসে বাইরের আকাশের দিকে তাকিয়েছিলাম। অদ্ভুত একটা ক্লান্তি কাজ করছিল। আঙ্কেল চলে যাওয়ার পর এই প্রথম এত দীর্ঘ সময়ের জন্য আন্টিকে একা রেখে বাইরে থাকতে হয়েছে। যতই কাজ নিয়ে ব্যস্ত থাকি, মনে সবসময় একটাই চিন্তা ঘুরতো, মা একা আছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে তো?
এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি ড্রাইভারকে বললাম, চলুন বাসায় ফেরা যাক। গাড়িটা শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে ধীরে ধীরে কায়ান ভিলার দিকে এগোতে লাগলো। জানালার বাইরে পরিচিত শহরটাকে দেখছিলাম, কিন্তু কেন জানি আজ মনটা খুব অস্থির লাগছিল। আজ এমন কিছু একটা ঘটবে যেটা আমার পুরো জীবনটাকেই আবার বদলে দিবে। প্রায় 1 ঘন্টা পর গাড়িটা কায়ান ভিলার সামনে এসে থামলো। ড্রাইভার আমার লাগেজ নামিয়ে দিল। আমি ধীরে ধীরে গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। বাড়িটা আজ অদ্ভুত রকমের শান্ত। হাতে থাকা ব্যাগটা মাটিতে রেখে কলিং বেল চাপলাম। 1 বার 2 বার, কয়েক সেকেন্ড পর ভেতর থেকে দরজার লক খোলার শব্দ পেলাম। আমি শান্তভাবে দাঁড়িয়ে রইলাম, হয়তো আন্টি দরজা খুলবেন। কিন্তু পরের মুহূর্তে দরজাটা খুলে গেল, আর আমি যেন নিজের চোখ বিশ্বাস করতে পারছিলাম না। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে পরি। 4 বছর পর একদম আমার সামনে, তার হাত তখনও দরজার হাতলে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমরা দুজনেই নিশ্চুপ, কেউ একটা শব্দও করতে পারছিলাম না। সময় যেন হঠাৎ থেমে গেল। পরের চোখ মুহূর্তেই ভিজে উঠলো, টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে কাপা ঠোঁটে কিছু বলতে চাইলো, কিন্তু কোনো শব্দ বের করতে পারলো না। আমি শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। 4 বছর আগে যে মানুষটার জন্য আমি সবকিছু হারিয়েছিলাম, আজ সেই মানুষটাই আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে। বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। হাজারটা স্মৃতি, হাজারটা অভিযোগ, হাজারটা না বলা কথা একসঙ্গে এসে আমাকে আঘাত করছিল। তবু আমি কাঁদিনি। হয়তো 4 বছর আগেই আমার চোখের সব কান্না শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই ভেতর থেকে আন্টির পরিচিত কণ্ঠ ভেসে এলো। আন্টি আমার সামনে এসে হাসি মুখে বললেন, আয় বাবা, ভিতরে আয়। অনেক জার্নি করে এসেছিস, আগে ফ্রেশ হয়ে নে, তারপর একসঙ্গে খাবো। তিনি একেবারেই স্বাভাবিক ভঙ্গিতে পরের দিকে তাকিয়ে বললেন, আর হ্যাঁ, ওর সাথে পরিচয় করিয়ে দেই, এ হচ্ছে আমার খুব কাছের এক বান্ধবীর মেয়ে। এখন থেকে আমার সাথেই থাকবে। ও আমার সাথে থাকলে একটু স্বস্তি পাবো। আর কয়েকদিন পর কোম্পানিতেও জয়েন করবে। কথাগুলো শুনে মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। পরি, একই বাড়িতে, একই ছাদের নিচে, যেই মানুষটার প্রতি আমার বুক ভরা অভিমান, যেই মানুষটা একদিন আমার কথা বিশ্বাস করেনি, আমাকে চরিত্রহীন বলেছিল, আজ থেকে তার সঙ্গেই প্রতিদিন দেখা হবে। ভাগ্য এটা আমার জন্য কি লিখেছে। কিন্তু আমি কোনোভাবেই চাইনি সে আমাদের অতীতটা জানতে পারুক। আমি ঠোঁটে জোর করে একটা হাসি এনে শুধু বললাম, ঠিক আছে আম্মু। তারপর ব্যাগটা হাতে নিয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। আর আমার পিছনে নিঃশব্দে দাঁড়িয়েছিল পরি। আমি জানতাম না আজ থেকে শুরু হতে যাচ্ছে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একই ছাদের নিচে প্রতিদিন সেই মানুষটার মুখোমুখি হওয়ার পরীক্ষা। সো গাইস, বুঝতেছো পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে? সো তোমরা এই ভিডিওতে 600 লাইক এবং 300 কমেন্ট কমপ্লিট করে দাও। অ্যান্ড আমাদের চ্যানেলে 1 মাসে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার চ্যালেঞ্জের আজকে 16তম দিন। তোমরা দ্রুত কমপ্লিট করে দাও। অ্যান্ড আমার সেকেন্ড চ্যানেল দ্য অনলি সাজেদ সাবস্ক্রাইব করে দাও। লিঙ্ক থাকবে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।